নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার, যেটা এএলপি টেকনিশিয়ান, তো মডেল কোশ্চেন পেপার 4 নিয়ে আজকে চলে এসেছি। তো এর আগে 1 থেকে 3 পর্যন্ত কিন্তু আমাদের তোমাদের জন্য আমরা প্লেলিস্ট করে দিয়েছি, সেগুলো দেওয়া আছে। তো যারা এখনও দেখোনি সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও। আর যারা নিউ ভিউয়ার্স আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিও দেখে ভালো লাগে তো তবে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমাদের আরপিএফের তো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 15 তারিখ থেকে মনে হয় চালু হবে, বা যাই হোক আজকে কত তারিখ, আজকে মনে হয় 15 তারিখ বা কত তারিখ, যাই হোক আজকে 15 তারিখ, তো আজ থেকেই চালু হবে। ওকে, তো সেগুলো কিন্তু তোমরা ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করে নিও। ভ্যাকেন্সি কমই আছে বলা যায়, তো তবুও যারা লেগে থাকবে তারা কিন্তু পাবে, যারা সঠিক সিরিয়াস অ্যাসপারেন্ট, যারা ঠিকভাবে পড়াশোনা করবে তারা অবশ্যই তোমরা পাবে। তো চলো আজকে আর কথা না বাড়িয়ে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 4 নিয়ে আলোচনা করি। দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, বলছে সমস্ত মৌলিক শক্তির মধ্যে সবচেয়ে দুর্বল কোনটি? পারমাণবিক বল, তড়িৎচুম্বকীয় বল, মাধ্যাকর্ষণ বল নাকি দুর্বল পারমাণবিক বল? দেখো পারমাণবিক বল তো দুর্বল হতে পারে না, কেননা পরমাণুর মধ্যে দেখো সেই প্রোটন, নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন নিউট্রন থাকে, তাই না? নিউক্লিয়াসে বাইরে ইলেকট্রন থাকে। তো এটা যদি দুর্বল ফোর্স দ্বারাই আকর্ষণ থাকে তাহলে পরমাণু তো ভেঙে যেত, মানে অ্যাটম অণুগুলো, পরমাণুগুলো তো ভেঙে যেত, তাহলে এটা তো দুর্বল হতেই পারে না। তো দিস ইজ নট এ রাইট অ্যান্সার। আর তড়িৎচুম্বকীয় বল যথেষ্ট স্ট্রং বল, পারমাণবিক বল তো এটাই বললাম। তো রাইট অ্যান্সার মাধ্যাকর্ষণ বল। দেখো মাধ্যাকর্ষণ বল এতটাই দুর্বল, মাধ্যাকর্ষণ বল একটা বল কিন্তু দুর্বল এতটাই যে আমরা যে ছিটকে পড়ি তা তো না, আমরা এই পৃথিবীর মধ্যে সব এক একজনের সঙ্গে এক এক জায়গায় দাঁড়িয়ে আছি। তো মাধ্যাকর্ষণ বল অবশ্যই আছে, তাদের জন্য তারা আছে বলেই তো আমরা ওজনটাকে ফিল করতে পারছি, কিন্তু মাধ্যাকর্ষণ বল কিন্তু একটা দুর্বল, এদের মধ্যে সবচেয়ে দুর্বল। নেক্সট কোশ্চেন, রাসায়নিকভাবে মিল্ক অফ ম্যাগনেসিয়া এটি কি? বলছে ম্যাগনেসিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট নাকি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নাকি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড? দেখো সংকেতটা আগে জানো, একটু সংকেত জানাটাও জরুরি, তোমাদের সংকেতও দিতে পারে। তো ম্যাগনেসিয়াম কার্বনেটের সংকেত কি? MgCO3, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে NaHCO3। সোডিয়াম বাইকার্বনেট তোমরা জানো এটা হচ্ছে খাবার সোডার সংকেত। আচ্ছা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি? CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যাকে বলা হয় কলিচুন, তাই না? এবং এই চুন পাওয়া যায় পুরা চুনে যদি জল মেশানো হয় তবেই কিন্তু কলিচুন উৎপন্ন হয়। আচ্ছা, আর আছে কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর সংকেত কি? তোমার হচ্ছে MgOH2। এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একেই বলা হয় কিন্তু মিল্ক অফ ম্যাগনেসিয়া, নামের মধ্যে লুকিয়ে আছে। অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যদি একটা সাদা জলীয় দ্রবণ, এটাকেই বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। আচ্ছা, এইখানে যদি বলি, দেখো সোডিয়াম বাইকার্বনেট, এটাকে তো বললাম সোডিয়াম বাইকার্বনেট কাপড় কাচা সোডা, কলিচুন সম্পর্কেও বললাম। আর ম্যাগনেসিয়াম এই MgCO3 অর্থাৎ ম্যাগনেসিয়াম কার্বনেট, একে যদি উত্তপ্ত করা হয় না তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়। তো এটাও মনে রেখো, তোমাদের দিতে পারে। বায়ুমণ্ডলের আর্দ্রতা কী দ্বারা পরিমাপ করা হয়? সাইক্রোমিটার, অ্যানিমোমিটার, লাইসিমিটার নাকি হাইড্রোমিটার? বায়ুমণ্ডলের আর্দ্রতা, দেখো আর্দ্রতা তো মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্র। দেখো এখানে কিন্তু হাইগ্রোমিটার, এই যে হাইগ্রোমিটার যন্ত্র এটা কিন্তু দেয়নি, হাইগ্রোমিটার। তো যদি হাইগ্রোমিটার যন্ত্র দিত তাহলে হাইগ্রোমিটারই অ্যান্সার হতো, তাহলে তোমার সাইক্রোমিটার দিত না। সাইক্রোমিটার জিনিসটা কি? দেখো সাইক্রোমিটার হচ্ছে হাইগ্রোমিটার, এক ধরনের ডিজিটাল হাইগ্রোমিটার, যেটা তোমার হাইগ্রোমিটার এবং থার্মোমিটার এই দুইয়ের সমন্বয়ে তৈরি হচ্ছে সাইক্রোমিটার। ক্লিয়ার? তার মানে এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার এ, অর্থাৎ সাইক্রোমিটার। তো সাইক্রোমিটার অ্যাকচুয়ালি একটা ডিজিটাল হাইগ্রোমিটার। ক্লিয়ার? আর হাইড্রোমিটার দিয়ে কি মাপা হয়? জলের ঘনত্ব মাপা হয়। আর অ্যানিমোমিটার তোমরা জানো বাতাসের গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, কোন রোগটি ভাইরাসের কারণে হয়? কলেরা তোমরা জানো, কলেরা টাইফয়েড ঘটিত রোগ। তারপরে কলেরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। টাইফয়েড তোমার হচ্ছে জল বসন্ত নাকি যক্ষা? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার এই যে জল বসন্ত, এটা কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ। ওকে, তো ভাইরাসের কারণে হয়। তো এইগুলো কিন্তু পরীক্ষা দেয় নিচের কোনটি? যেমন ম্যালেরিয়া কিন্তু একটা আদ্য প্রাণী ঘটিত রোগ বা প্রোটোজোয়া। হ্যাঁ, বিনাইন তোমার প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, তারপরে এই স্ত্রী অ্যানোফিলিস মশা হচ্ছে বাহক, এদের কারণে কিন্তু ম্যালেরিয়া রোগ হয়। যক্ষা তোমরা জানো, যক্ষা রোগের যে জীবাণু, যক্ষা রোগের জীবাণুর নাম কি? তো এই জীবাণুর নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, তাই না? কলেরা রোগের জীবাণু হচ্ছে তোমার ভিব্রিও কলেরি। তারপর আমাশয় রোগের যে জীবাণু অ্যান্টাইবা হিস্টোলাইটিকা। তো এগুলো কিন্তু তোমাদের সবসময় কিন্তু পড়ে রাখতে হবে, সবসময় যখনই পড়বে সেগুলো রিভিশন করতে থাকবে মনে মনে।
নেক্সট কোশ্চেন দেখো, যদি তুমি একটি গ্লাসে বরফ রেখে কানায় কানায় জল ভর্তি করে রাখো এবং বরফ যদি গলতে শুরু হয়, তাহলে নিচের কোন অবস্থা হবে? ধরো মানে একটা গ্লাস আছে, ঠিক আছে, এই একটা গ্লাস আছে, তো গ্লাসে তুমি কি করেছো, তুমি এইখানে বরফ কানায় কানায় বরফ রেখে দিয়েছো এবং তার মধ্যে এর মধ্যে কী করেছো, জল ঢেলেছো, জল দিয়ে কানায় কানায় জল পূর্ণ করে রেখেছো। তাহলে কি এরম ঘটনা ঘটবে যে সব বরফগুলি জলায় তলে থিতিয়ে পড়বে? না, বরফ তো জলে ভাসে, তোমরা জানো বরফের ঘনত্ব জলের থেকে কম, তাই না? যার ঘনত্ব কম হবে সে জলে ভাসবে, তাহলে বরফ জলে ভাসে, তো কানায় কানায় থিতিয়ে পড়বে এ তো না। জল উপচে পড়ে যাবে না, জল কেন উপচে পড়ে যাবে? তার কারণ তোমরা আর্কিমিডিসের যে প্রিন্সিপাল তোমরা জানো যে কোনো বস্তু তার সমান আয়তন জলকে অপসারিত করে, তার মানে বরফ ছিল এবং সেই পরিমাণ জলকে অপসারিত করেই তো বরফটা জায়গাটা রেখেছে না, তাহলে জল উপচে পড়বে না। আচ্ছা, আগের জলের স্তর আগের মতোই থাকবে? একদমই তাই, জলের স্তর কিন্তু আগের মতোই থাকবে। তোমরা ভাবতে পারো যে বরফ তো গলছে, বরফগুলোতে জল হচ্ছে, তাহলে জলের স্তর তো বেড়ে যাওয়ার কথা। আরে সেটা হয় না, অ্যাকচুয়ালি কি বরফ আর জলের মধ্যে ফারাক এটাই যে বরফ একটা পরিমাণ লিন তাপ সেটা বাইরে বর্জন করে তোমার জল হবে, বা তোমার জল বাইরে বর্জন করে বরফ হয়েছে। আর একটা পার্থক্য কি, বরফ একটা নির্দিষ্ট স্ট্রাকচারে থাকে বলে তাই বরফের মধ্যে তোমার ফাঁকা স্থান থাকে, এটাই হচ্ছে পার্থক্য। কিন্তু বরফের মধ্যে যে কটা মলিকুল আছে, এক আয়তন বরফে যে কটা মলিকুল আছে বা যতটা পরিমাণ জায়গা আছে, তোমার এক আয়তন জলে ততটা পরিমাণে মলিকুল আছে, তাহলে জল কি করে বেড়ে যাবে? এটা তো কোনোদিন হতে পারে না। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার জলের স্তর আগের মতোই তোমার থেকে যাবে। নেক্সট কোশ্চেন বলছে, সৌর প্যানেলে, এই যে আমরা সৌর প্যানেল বিভিন্ন তোমরা তো জানো সূর্যঘর যোজনা নরেন্দ্র মোদী রিসেন্ট চালু করলো, সৌরোদয় যোজনা, তো এটা জানো তোমরা। তো এই যে সৌর প্যানেল, সেই সৌর প্যানেলে কী ধাতু থাকে? সোনা, রূপা, সিলিকন নাকি তামা? তো রাইট অ্যান্সার কী হবে? সিলিকন। অ্যাকচুয়ালি সিলিকন হচ্ছে একটা অর্ধপরিবাহী। তো সিলিকন কেন ব্যবহার করা হয়? তোমাকে দিতেই পারে যে সৌর প্যানেলে সিলিকন ধাতু ব্যবহার করা হয় কারণ এবার অপশান দিয়ে দিতে পারে। অপশান এ একটা লেখা থাকতে পারে সিলিকন ধরো তাপের সুপরিবাহী, এরম লেখা থাকতে পারে। অপশান বি সিলিকন একটি অর্ধপরিবাহী। অপশান সি সিলিকন তাপ বাড়লে সিলিকনের রোধ বেড়ে যায়। তো মনে রেখো তোমার নর্মাল ধাতু যারা, কি বললাম, নর্মাল যারা ধাতু, যারা মেটাল, তারা উষ্ণতা বাড়লে তাদের রোধ বেড়ে যায়। এবার রোধ কি? রোধ তোমরা জানো, যারা আমার ক্লাস অনেক দিন ধরে করছো তারা জানো, রোধ হচ্ছে তড়িৎ প্রবাহের একটা বাধা। মানে তড়িৎ যদি প্রবাহিত হয় তার বিরুদ্ধে যে তড়িৎ প্রবাহকে যে বাধা দেয় সেটাই হচ্ছে রোধ। তাহলে উষ্ণতা বাড়লে যদি রোধই বাড়ে তাহলে তো তড়িৎ প্রবাহ কম হবে। তাহলে মেটালের ক্ষেত্রে মনে রাখবে উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, কিন্তু অর্ধপরিবাহীর একটা ভালো বৈশিষ্ট্য এটাই যে যত উষ্ণতা বাড়বে তাদের রোধ তত কমে। তো এই কারণেই সূর্যের তাপে কি হয়, সেই সিলিকন, এই টাইপের সিলিকন, জার্মেনিয়াম, এই টাইপের যেসব মেটাল আছে যারা অর্ধপরিবাহী আছে তাদের উষ্ণতা বাড়লে না রোধ কমে যায়, ফলে তড়িৎ প্রবাহ বেড়ে যায়। তো এই হচ্ছে ফান্ডা। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার সিলিকন। যদি বলি সোনা, দেখো তিনটে মনে রাখবে, একটা হচ্ছে কপার, ঠিক আছে, কপার, তারপরে তার নিচেই আছে সিলভার। এটা কেন বলছি, এটা কিন্তু এতে দিয়ে কোশ্চেন আসে গ্রুপ ডিতে, রেলওয়ে কোশ্চেন। কপার, সিলভার, আর একটা হচ্ছে তোমার AU মানে হচ্ছে গোল্ড, AU গোল্ড। তো এদের অ্যাটমিক নাম্বার চাই, তো এদের অ্যাটমিক নাম্বার মনে রাখাটা কিচ্ছু না। কপারের শুধু মনে রাখবে কপার হচ্ছে অ্যাটমিক নাম্বার 29, ঠিক তার সাথে যদি 18 যোগ করো না, কি বললাম, তার সাথে 18 যোগ করলেই তোমরা পাবে হচ্ছে সিলভারের অ্যাটমিক নাম্বার কি? তাহলে 29 আর 18, 29 আর 10 39, 9 আর 18 কত? 39, 47, তার মানে সিলভারের অ্যাটমিক নাম্বার কত? 47। ঠিক সিলভারের সাথে তোমরা যদি 32 যোগ করো, কি 32 যোগ করো। দেখো পড়াশোনায় কিন্তু তোমাকে শুধু মুখস্থ করলেই চলবে না, তোমাকে টেকনিক্যালি জিনিসগুলো মনে রাখতে হবে। তো এই টেকনিক্যালি জিনিসগুলো মনে রাখার কাজই হচ্ছে আমি তোমাদের কিভাবে কি মনে রাখতে হবে সব কিছু বলে দেবো, ফলে খুব সহজে জিনিসগুলো মনে থাকবে। এর সাথে 32 যদি তুমি যোগ করো তাহলেই তুমি পাবে এইখানে হচ্ছে কত? 47 আর 30 কত? 47 আর 30 হচ্ছে তোমার 97, 97 আর 2 কত? 97 না, সরি 47, 40 আর 30 70, 7 আর 2 9, তার মানে 79, তাই না? 79। তাহলে গোল্ডের অ্যাটমিক নাম্বার কত? 79 জেনে গেলে, অর্থাৎ সোনার অ্যাটমিক নাম্বার 79। আচ্ছা,
তোমার রূপার অ্যাটমিক নাম্বার কত 47, কী করে বার করলাম তোমরা কিন্তু পরপর এটাকে মনে রাখবে, আমি টেকনিকটা বলে দিয়েছি। কপার, সিলভার, গোল্ড, এটা মনে রাখবে, এটাকে বলা হয় কয়েনেজ মেটাল। কেন বললাম তার উদ্দেশ্য আছে, তোমাকে দিতে পারে নিম্নের কোনটি একটি কয়েনেজ মেটাল, মানে যেটা দিয়ে কয়েন তৈরি হতো আগেকার যুগে, সেটা হচ্ছে কপার। তামার কয়েন তোমরা জানো, সিলভারের কয়েনও আগে হতো এবং গোল্ডের কয়েনও এখন তো পাওয়াই যায়, তাই না? সিলভার গোল্ডের কয়েন পাওয়া যায়, কিন্তু তামার কয়েনটা উঠে গেছে। ওকে, তো বুঝে গেছো যে কীভাবে কি এর অ্যান্সারটা কী হবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়? দেখো, রাসায়নিক পরিবর্তন কাকে বলে আগে বুঝতে হবে। রাসায়নিক পরিবর্তন সেই সব পরিবর্তনকে বলা হয়, সাপোজ আমি যদি বলি যে একটা কাগজকে তুমি আগুনে পুড়িয়ে দাও, আমি তোমায় বললাম একটা কাগজকে আগুনে পুড়িয়ে দাও, তাহলে যে কাগজ আগুনে পোড়ানোর পর যে তোমার ছাই পড়ে থাকবে, সেই ছাই থেকে তুমি পুনরায় কাগজ কি আর বানাতে পারবে? তো দ্যাট মিনস যেসব পরিবর্তনে তোমার পুনরায় আগের অবস্থা আসা যায় না, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। যেমন দুধ থেকে দই, লোহায় মরিচা পড়া। কিন্তু তোমাকে যদি বলি জলটাকে বরফে পরিণত করলাম, কিন্তু এই বরফটাকে আবার যদি বাইরে বের করে আনি, মানে ফ্রিজ থেকে বের করে আনি, তাহলে সে আবার সেই পরিমাণ জলেই রূপান্তরিত হবে। দ্যাট মিনস বরফের যে গলন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভৌত পরিবর্তন, অর্থাৎ যে পরিবর্তনে পুনরায় আগের অবস্থা আসা যায়। তাহলে আমাকে বলেছে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়। দেখো, জলের বাষ্পে রূপান্তর, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়। কেননা বাষ্পটাকে আমি যদি আবার ঘনীভবন করি, তাহলে আমি আবার জলে আনতে পারবো। বাকি দুধ থেকে দইয়ে রূপান্তর, লোহায় মরিচা পড়া, আমাদের দেহে খাদ্যের হজম, যেসব খাদ্য পাচিত হয় সেই নিশ্চয়ই সেটাকে আবার পুনরায় খাদ্যে ট্রান্সফার করা যায় না, হ্যাঁ তাই না? তো সেই কারণে এগুলো কিন্তু রাসায়নিক পরিবর্তন। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন ব্যাপারটা কি। ভৌত পরিবর্তন যেটা পুনরায় আগের অবস্থায় আসা যায়। রক্তনালীর লাল যোগকলা কোনটি? ডব্লিউবিসি, রক্ত, প্লাজমা, আরবিসি। দেখো, ডব্লিউবিসি এগুলো রক্তের বিভিন্ন ধাপ, যে ডব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা, তারপর আরবিসি মানে কি লোহিত রক্তকণিকা, প্লাজমা আলাদা জিনিস, যেটা রক্তরস বা প্লাজমা, আর রক্ত হচ্ছে রক্ত। তো এইখানে যে লাল যোগকলা যখনই বলেছে, কেননা রক্ত হচ্ছে যোগকলা, যেটা তরল যোগকলা, তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার রক্ত। রক্ত ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ ব্লাড হচ্ছে তোমার এখানে তরল যোগকলা। বর্তমানে বিজ্ঞানীরা বস্তুর কটি অবস্থার কথা বলেছেন? এটা কিন্তু আগেরবার গ্রুপ ডিতে এসেছিলো। তো সবাই ম্যাক্সিমাম অ্যান্সার করেছে 4, অনেকে 3ও করেছে। কেননা তোমরা জানো, নর্মাল জানো যে কি সলিড, তাই না? সলিড, লিকুইড আর হচ্ছে গ্যাস, এই 3টে তোমরা জানো যে সলিড, লিকুইড, গ্যাস তো হয়, এই 3টে তো হয়ই। কিন্তু এর সাথে দুটো আরও অবস্থা তৈরি হয়েছে, একটা হচ্ছে প্লাজমা অবস্থা, একটা কি বললাম, একটা প্লাজমা, আর একটা হচ্ছে কোলয়েডীয় অবস্থা। ক্লিয়ার? তাহলে কি কটা অবস্থা থাকলো? সলিড একটা, লিকুইড একটা, গ্যাস একটা, প্লাজমা হচ্ছে কোলয়েডীয়। ঠিক আছে, এই টোটাল 5টা অবস্থা কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। নেক্সট কোশ্চেন বলছে, একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে XY ক্রোমোজোম, একটি ওয়াই ক্রোমোজোম। দেখো, ডিম্বাণু বলেছে, তাহলে ওয়াইয়ের ফান্ডা বাদই দাও, ওয়াই যেখানে থাকবে সেখানে বাদ দাও। তো রাইট অ্যান্সার কী হবে? শুধুমাত্র X ক্রোমোজোম, দ্যাট ইজ ডিম্বাণুতে X ক্রোমোজোমই থাকে, তো যেখানে ওয়াই থাকবে সেটা ক্যান্সেল করে দেবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ক্ষারকের ক্ষেত্রে সত্য নয়? দেখো, ক্ষারক কাকে বলে? আগে ক্ষারকের ডেফিনেশনটা ভালো করে বোঝো। ক্ষারক তাদের বলা হয় যেসব পদার্থ বা যেসব যৌগ, অবশ্যই হাইড্রক্সিল জাত যৌগ। হাইড্রক্সিল কাকে বলা হয়? হাইড্রক্সিল হচ্ছে OH মাইনাস, তো OH মাইনাসকে বলা হয় হাইড্রক্সিল আয়ন। তাহলে যেসব হাইড্রক্সিল জাত যৌগ জলে দ্রবীভূত হয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন করে, তাদেরকে বলা হয় ক্ষারক। এটা একটা। আর একটা ক্ষারকের বৈশিষ্ট্য কি? ক্ষারক স্বাদে তেতো হয়। আচ্ছা, আর একটা বৈশিষ্ট্য কি? যে ক্ষারক কিন্তু লাল লিটমাসকে নীল করে। আমি কিন্তু এই লিটমাস নিয়ে কিন্তু এর আগের ভিডিওতে কোনো একটা জিকে সেটে আমি দিয়েছি, ঠিক আছে? তো তোমরা সেইখানেও দেখতে পারো যে লিটমাস নিয়ে বলেছি। লিটমাসের প্রশম দ্রবণে বর্ণ কী, আম্লিক দ্রবণে বর্ণ কী, ক্ষারীয় দ্রবণে বর্ণ কী, ফেনলফথ্যালিন, সেরকমভাবে ফেনলফথ্যালিন বলেছি, মিথাইল অরেঞ্জ বলেছি, মিথাইল রেড বলেছি। এটা ডিটেলসে বলে দিয়েছি যাতে তোমাদের জিনিসগুলো মনে থাকে। তো আমাকে বলেছে যে এখানে ক্ষারকের ক্ষেত্রে সত্য নয়। দেখো, ক্ষারক আমি কি বললাম, লাল লিটমাসকে নীল করে, তো ক্ষারক তো লাল লিটমাসকে নীল করে, এটা তো সত্য। ক্লিয়ার? জলীয় মাধ্যমে বা গলিত অবস্থায় OH মাইনাস সরবরাহ করে, এটাও সত্য। আচ্ছা, স্বাদে একটু তেতো, এটাও সত্য। কিন্তু ক্ষারক কিন্তু নীল লিটমাসকে লাল করে না, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। তাহলে এটা অ্যাসিডের ক্ষেত্রে সত্য। অ্যাসিড কিন্তু কি করে? নীল লিটমাসকে লাল করে। তো রাইট অ্যান্সার কী হবে? 11 কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নিচের কোনটি একটি সর্বাধিক নমনীয় ধাতু? নমনীয় বলতে কি? যেগুলোকে
কি বলবো, যেগুলোকে তুমি অনেকবার যদি বাঁকাও তাও সেগুলো ভাঙবে না। যেমন সোনাকে পাতলা ফিনফিন পর্দার মতো করে দিল, মানে সোনার সুতো তৈরি করা যায়। সোনা এত নমনীয় যে তুমি সোনা দিয়ে সুতো তৈরি করতে পারবে এবং সেটা ভাঙবে না, তাই না? খুব খুব মানে ক্ষুদ্র কারিগরি শিল্প কিন্তু তুমি সোনা দিয়ে করতে পারো। তো এই কারণে সোনা হচ্ছে সব থেকে নমনীয়। রূপা তুমি কি বলবে? তড়িতের সব থেকে সুপরিবাহী হচ্ছে রূপা। আচ্ছা, ম্যাগনেশিয়াম দিয়ে কি করা হয়? এইমাত্র বললে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড, যেটা হচ্ছে কি বললাম এইমাত্র, ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড, মিল্ক অফ ম্যাগনেশিয়া তৈরি করা হয়। আচ্ছা, সিলিকন তো একটা অর্ধপরিবাহী, এটাও বললাম, যেটা সৌর প্যানেলে লাগানো হয়। নেক্সট কোশ্চেন বলছে ড্যাশ হয় একটি মনোকট উদ্ভিদের উদাহরণ। আগে বুঝতে হবে মনোকট উদ্ভিদ কি টাইপের উদ্ভিদ। মনোকট অ্যাকচুয়ালি কি ঘাস জাতীয় উদ্ভিদ, যেগুলো ঘাস জাতীয় উদ্ভিদ হয় সেগুলো হচ্ছে সাধারণত মনোকট উদ্ভিদ বলা হয়। তো ডিটেলসে তোমরা একটু গুগল থেকে দেখে নিতে পারো। তো বনফুল, গোলাপ, গাজর নাকি রসুন? তো রসুন হচ্ছে, ঠিক আছে, রসুন হচ্ছে তোমার এই মনোকট জাতীয় উদ্ভিদ। ক্লিয়ার? এটা একটু ঘাস জাতীয় টাইপের হয়। নেক্সট কোশ্চেন বলছে কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষে দুটি ইলেকট্রন আছে। না, কোন মৌলের হবে? ঠিকই, কোন মৌলের সর্ববহিস্থ কক্ষে দুটি ইলেকট্রন আছে। দেখো, এটা অ্যান্সার তো খুব সহজেই হয়, কিন্তু আমি তোমাদের আগে বোঝাই। দেখো, ক্যালসিয়ামের সংকেত কি? ক্যালসিয়ামের সংকেত হচ্ছে Ca। লিথিয়াম, এটা লিথিয়াম হবে, লিথিয়ামের সংকেত কি? Li, তোমরা জানো লিথিয়ামের সংকেত Li। পটাশিয়ামের সংকেত K, এটাও তোমরা জানো। সোডিয়ামের সংকেত হচ্ছে Na। ক্লিয়ার? আচ্ছা, ক্যালসিয়াম কত? ক্যালসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 20, লিথিয়ামের হচ্ছে তোমার লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম 3, পটাশিয়াম হচ্ছে 19, আর হচ্ছে সোডিয়াম হচ্ছে 11। ক্লিয়ার? এবার দেখো, আমাকে বলে দিয়েছে যে সর্ববহিস্থ কক্ষে দুটি ইলেকট্রন আছে, তাহলে কোন মৌলের সর্ববহিস্থ কক্ষে দুটি ইলেকট্রন আছে। এবার তোমাকে খুব সহজেই একটা জিনিস বুঝতে হবে যে গ্রুপ 1-এ কারা কারা আছে। যারা গ্রুপ 1, গ্রুপ 2-র মৌল মুখস্থ আছে তাদের ক্ষেত্রে এইটা করা কিন্তু খুব সহজ। আমি দুটো ধাপই তোমাদের শিখিয়ে দিচ্ছি। যারা মুখস্থ রাখতে পারবে তারা তো অতি ভালো, যারা মুখস্থ না রাখতে পারবে তারাও কিভাবে করবে সেটাও তো করতে হবে, মনে তো নাই থাকতে পারে, তাহলে কিভাবে করবে। দেখো, যারা মুখস্থ রাখতে পারবে তাদের জন্য দেখো গ্রুপ 1-এ কী মৌল আছে। গ্রুপ 1-এ আছে হচ্ছে হাইড্রোজেন, তারপর হচ্ছে লিথিয়াম, তাই না? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। পেনটাও আমার এত জ্বালাতন করে মাঝে মাঝে। আচ্ছা, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, আরবি, এটা রুবেডিয়াম আর হচ্ছে সিজিয়াম। ওকে, তাহলে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, এইটা হচ্ছে গ্রুপ 1। গ্রুপ 2-তে কারা আছে? গ্রুপ 2-তে আছে হচ্ছে তোমার হচ্ছে বেরিলিয়াম, তাই না? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, তারপর হচ্ছে বেরিয়াম, তারপর হচ্ছে রেডিয়াম। ওকে, তাহলে তোমরা যদি গ্রুপ 1-এর এই কটা মৌল যদি মুখস্থ রাখতে পারো, আর গ্রুপ 2 যেটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল, আর গ্রুপ 1-কে বলা হয় ক্ষার ধাতুর মৌল, গ্রুপ 2-কে কী বলা হয়? ক্ষারীয় মৃত্তিকা মৌল। এই দুটো মৌল যদি মুখস্থ রাখতে পারো তাহলে গ্রুপ ডি, আরআরবি গ্রুপ ডিতে এইখান থেকে একটা কোশ্চেন তোমাদের পাক্কা কমন, একদম গ্যারান্টি দিচ্ছি। তো মুখস্থ রাখাটাই আমি বলবো সব থেকে ভালো হবে। এবার বলেছে দুটি ইলেকট্রন আছে কোথায়। দেখো, দুটি ইলেকট্রন আছে, লাস্ট কক্ষপথে দুটি ইলেকট্রন থাকা মানেই এটাকেই বলা হচ্ছে এটা দ্বিতীয় গ্রুপের মৌল। তাহলে তোমাকে দ্বিতীয় গ্রুপের মৌল খুঁজতে হবে। কোথায় দ্বিতীয় গ্রুপের মৌল? দেখো তো, ক্যালসিয়াম, দেখো ক্যালসিয়াম, আচ্ছা ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়াম দ্বিতীয় গ্রুপের মৌল। তো এটাই রাইট অ্যান্সার হবে। তো আর কিছু দেখার দরকারই নেই, কোনো কিছু দেখার দরকার নেই। লিথিয়াম দেখো গ্রুপ 1-এ আছে, যে গ্রুপ 1-এ লিথিয়াম। পটাশিয়ামও দেখো গ্রুপ 1-এ আছে। আচ্ছা, সোডিয়ামও দেখো গ্রুপ 1-এ আছে। তো এই কারণেই বলছি যে মুখস্থ রাখলে কিন্তু সুবিধা তোমাদের। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার 15, জলের কতগুলো অণু বলছে জলের কতগুলো অণু একটি ফেরাস সালফেট ক্লাসে, জাস্ট 1 মিনিট, ফেরাস সালফেট ক্লাস অণুর মধ্যে বিদ্যমান। বলছে 5 অণু জল। আগে দেখো ফেরাস সালফেট ক্লাসের সংকেত কি, যেটা হচ্ছে এই ফেরাস সালফেটকেই বলা হয় তোমার হচ্ছে গ্রিন ভিট্রিয়ল। ক্লিয়ার? তো এর নাম কি? গ্রিন ভিট্রিয়ল। তো গ্রিন ভিট্রিয়লের সংকেত কি? দেখো FeSO4 আর হচ্ছে 7H2O।
তো যখনই এইটাই অ্যাকচুয়ালি বলতে চেয়েছে, এটাই আগে কোশ্চেন আসতো এরকম যে গ্রিন ভিট্রিয়লে কত অণু জল থাকে, এটাকেই ঘুরিয়ে দিয়েছে যে একটি ফেরাস সালফেটের ক্লাস অণুর মধ্যে কত অণু জল থাকে। তাহলে কত অণু জল থাকে দেখলে 7 অণু জল থাকে। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো যদি এটা ব্লু ভিট্রিয়ল দিত, কি ব্লু ভিট্রিয়ল দিত, তাহলে তার সংকেত কি CuSO4 ডট 5H2O। তো ব্লু ভিট্রিয়লে কিন্তু 5 অণু জল থাকে। আর একটা হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল, WHIT হোয়াইট ভিট্রিয়ল বা সাদা ভিট্রিয়ল যেটাকে বলা হয়। তো তার সংকেত হচ্ছে ZnSO4 ডট 7H2O। তো তোমার হোয়াইট ভিট্রিয়লেও কিন্তু 7 অণু জল থাকে। আর একটা তোমরা জানো যেটা হচ্ছে কাপড় কাঁচা সোডা, যেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, তাই না? তো এইখানে লিখলাম ছোট্ট করে, দেখো কাপড় কাঁচা সোডার সংকেত কি সোডিয়াম কার্বনেট, যেটা হচ্ছে Na2CO3 এবং তার মধ্যে 10 অণু জল থাকে কি 10H2O। তাহলে তোমাকে পরীক্ষা এটাও দিতে পারে যে কাপড় কাঁচা সোডাতে কত অণু জল থাকে, সেখানে কিন্তু 10 অণু জল থাকে। তাহলে তোমরা গ্রিন ভিট্রিয়ল জানলে, ব্লু ভিট্রিয়ল জানলে, হোয়াইট ভিট্রিয়ল জানলে এবং কাপড় কাঁচা সোডা জানলে। নেক্সট কোশ্চেন বলছে একটি লেন্সের ক্ষেত্রে যে বিন্দুতে রশ্মিগুলি মিলিত হয় অথবা যে বিন্দু থেকে রশ্মিগুলি নির্গত হচ্ছে বলে মনে হয় বা প্রতীত হয়, যেটা বা মনে হয়, সেটি হলো। দেখো এই জিনিসগুলো সম্বন্ধে জানতে গেলে তুমি আজকে তোমাকে এই কোশ্চেনটা দিয়েছে, কালকে যে মেরু নিয়ে দেবে না তার তো কোনো মানে নেই। তো এর অ্যান্সার হবে ফোকাস। আমি জিনিসটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে লেন্স তৈরি হয়, যে এইটাকে বলা হয় উত্তল লেন্স। উত্তল লেন্সটাও দেখে রাখো কীভাবে উত্তল লেন্স হয়। আর এটা হচ্ছে অবতল লেন্স, এটা হচ্ছে অবতল লেন্স। ক্লিয়ার? উত্তল লেন্স বুঝলে, অবতল লেন্স বুঝলে। এবার উত্তল লেন্সটা তৈরি হয় কিভাবে? ক্লিয়ার? উত্তল লেন্সটা তৈরি হয়, মনে করো এটা একটা গোলক, এই যে দুটো গোলককে যদি কাটা হয় মাঝখান দিয়ে, মানে গোলকের একটা পার্ট, এটা একটা পার্ট, একটা গোলকের এই পার্টটা নেওয়া হলো আর আরেকটা গোলকের এই পার্টটা যদি নেওয়া হয় এবং এই যে নিয়ে যেটা তৈরি হয় সেটাকেই বলা হয় উত্তল লেন্স। ক্লিয়ার? ওকে। আর এই যে গোলকের যে সেন্টার, এই গোলকের এই যে টোটাল এই গোলকটার সেন্টার এটা, আর এই যে গোলকটার সেন্টার কোনটা? এটা। এইটাকেই বলা হয়, এই যে সেন্টার, এই সেন্টারকেই বলা হয় ওই লেন্সের কি বক্রতা কেন্দ্র। তোমরা বক্রতা কেন্দ্র বুঝলে? তাহলে যদি বলি উত্তল লেন্সের, ধরো উত্তল লেন্সের বক্রতা কেন্দ্র কটা থাকে অ্যাকচুয়ালি? তো উত্তল লেন্সের বক্রতা কেন্দ্র এইদিকে একটা থাকে, এইদিকে একটা থাকে। বুঝলে কনসেপ্ট কোথায়? তো এটা হচ্ছে এই পার্টের বক্রতা কেন্দ্র আর এটা হচ্ছে এই পার্টের বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা কেন্দ্র মানে কি তোমরা বুঝতে পারলে। আচ্ছা, মেরু কোনটা? মেরু হচ্ছে এই যে উত্তল লেন্সের, মানে উত্তল লেন্স, এটা তো উত্তল লেন্স, তো উত্তল লেন্সের এই যে পার্টটা, এই যে জায়গাটা, এটা হচ্ছে মেরু। অর্থাৎ তার যে অবতল অংশ, মানে তোমার টোটাল যে গোলকটার যে অংশটা লেন্সের মধ্যে গেছে তার যে সেন্টার, এটাকে বলা হয় মেরু। ক্লিয়ার? তাহলে মেরু বুঝলে। আচ্ছা, মেরু জানলে, বক্রতা কেন্দ্র জানলে। এবার যেন প্রধান অক্ষ মানে হচ্ছে এটাই যে এই যে লেন্সের প্রধান অক্ষ জানতে গেলে তোমাকে আলোক কেন্দ্রটা জানতে হবে। আলোক কেন্দ্রটা একটু তোমাদের একটুখানি বোঝাই, একটা জিনিস বুঝে নাও। দেখো আলোক কেন্দ্র কি, ধরো এটা হচ্ছে লেন্স, এটা মনে করো লেন্স। ক্লিয়ার? তো লেন্সের আমি মনে করলাম লেন্সের এইখানে একটা আলো পড়লো, লেন্সের উপরে এক পৃষ্ঠে আলো পড়েছে, এটা হচ্ছে আলো পড়েছে। ক্লিয়ার? জাস্ট 1 মিনিট। এটা আলো পড়লো লেন্সের পৃষ্ঠে এবং এই আলোটা যেভাবে পড়বে, আলোটা বেরোবেও কিন্তু সেইভাবে, সেই অ্যাঙ্গেলেই কিন্তু বেরোবে। যে অ্যাঙ্গেলে পড়বে, পৃষ্ঠের সাথে যে অ্যাঙ্গেলে পড়বে, সেই পৃষ্ঠের সাথে সেই অ্যাঙ্গেলেই কিন্তু বেরোবে। এবং এই বেরোনোর সময় এই আলোটা লেন্সের যেখান থেকে, মানে এই যে লেন্সের প্রধান অক্ষ বলতে লেন্সের মিডল পার্টকেই বোঝায়। এবং এই প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটাকেই বলা হয় কি লেন্সের আলোক কেন্দ্র। ক্লিয়ার? তাহলে তোমরা আলোক কেন্দ্রটাও বুঝলে কি না? আলোক কেন্দ্র, তাহলে আলোক কেন্দ্র বুঝলে। আর এই যে আলোক কেন্দ্র যে পয়েন্টে তৈরি হয় সেইটাই হচ্ছে প্রধান অক্ষ। ক্লিয়ার? আর ফোকাসটা একটু বোঝাই, ফোকাস কাকে বলে, ফোকাসটা একবার দেখে নাও, কেন এগুলো খুব জরুরি। ধরো মনে করো এটা হচ্ছে লেন্স, এটা হচ্ছে কি বললাম, এটা হচ্ছে লেন্স। তো লেন্স হলো, লেন্সের এটা হচ্ছে প্রধান অক্ষ। এবার আলো যখন লেন্সের উপর পড়ে তখন মনে করো এই আলোটা পড়লো এই লেন্সের উপর, এই আলোটা লেন্সের এই পৃষ্ঠে পড়লো, এইখানে এরমভাবে আলো পড়লো, এইখানে এরমভাবে আলো পড়ছে। সেই আলোটা কি হয়, এর মধ্যে দিয়ে এই যে লেন্সের যখন
লেন্সের যখন মধ্যে দিয়ে যায়, লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই প্রধান অক্ষের দিকে চলে আসে। লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় কি হয়, প্রধান অক্ষের দিকে চলে আসে এবং প্রধান অক্ষের দিকে গিয়ে যে বিন্দুতে গিয়ে সবাই মিলিত হয়, যে বিন্দুতে গিয়ে সবাই মিলিত হয় সেই বিন্দুটাকেই বলা হয় কি ফোকাস। আশা করি তোমরা বুঝেছো যে ব্যাপারটা কি, FOCUS ফোকাস। তাহলে ফোকাস বুঝলে, দেখো তোমরা কী কী জানলে, মেরু জানলে, প্রধান অক্ষ জানলে, আলোক কেন্দ্র কী জানলে, ফোকাস জানলে, কারণ এগুলো জানাটা আগে জরুরি, তার কারণ এই দিয়েই কিন্তু কোশ্চেন আসবে। ওকে, তাহলে তোমাদের রাইট অ্যান্সার তাহলে এখানে কী হবে, রাইট অ্যান্সার কিন্তু তোমাদের বলেছে যেখানে মিলিত হয়। দেখো কোশ্চেন এবার দেখো আমাকে বলেছে যে লেন্সের ক্ষেত্রে যে বিন্দুতে রশ্মিগুলি মিলিত হয় তাহলে তাকে কি বলা হয়, তাকে কিন্তু ফোকাস বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন চলো। ওকে, বলছে হাজারিবাগ খনিতে নিম্নোক্ত কোন ধাতুগুলি প্রচুর পরিমাণে থাকে। হাজারিবাগ খনিটা কোথায় আছে, হাজারিবাগ খনিটা ঝাড়খণ্ডে আছে, তোমরা জানো ঝাড়খণ্ডে। তো এটা কিসের জন্য বিখ্যাত হাজারিবাগ খনিটা? তো রাইট অ্যান্সার কী হবে, দেখো কী প্রচুর পরিমাণে পাওয়া যায়, বলছে পিতল, তামা, রূপো, সোনা। তো রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার কিন্তু তামা। তোমার যে ঝাড়খণ্ডের হাজারিবাগ সেই খনিতে কিন্তু তামা পাওয়া যায়। এবং মনে রেখো যে রাজস্থানের যে খেত্রি, ওকে, ক্ষেত্রিতেও কিন্তু তোমার তম্ব প্রকল্প বলা হয়, তাম্ব প্রকল্প, দ্যাট ইজ তামার জন্য কিন্তু রাজস্থানের ক্ষেত্রিও কিন্তু বিখ্যাত। নেক্সট কোশ্চেন বলছে পটাশিয়াম নাইট্রেট এর আণবিক সূত্র কি, KNO4, KNO3 না KNO2? দেখো এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ, এই কারণে মনে রাখবে যদি নাইট্রেট থাকে কোথাও, কি বললাম, নাইট্রেট এক জায়গায় আছে, আর এক জায়গায় যদি কোথাও থাকে নাইট্রাইট, ভালো করে বুঝবে। নাইট্রেট যদি কথা শেষে এট যদি থাকে তাহলে সেইখানে মনে রাখবে বেশি হয়। এট মানে কি বললাম, এট মানে বেশি। আর যদি বলে আইট, কি বললাম, আইট যদি কোথাও লেখা থাকে সেটা মানে কম। এটা এই টেকনিকে একটু টেকনিক্যালি পড়তে হবে জিনিসগুলোকে, নাহলে মনে থাকবে না। তো যেখানে এট থাকবে সেখানে বেশি, আর যেখানে আইট থাকবে সেখানে কম। এবার দেখো যদি বলি সালফাইট বা আচ্ছা আমি বললাম সালফেট, তো সালফেটের সঙ্গে কী হবে, দেখো SO4। যদি বলি সালফাইট তাহলে কী হবে, SO3। তাহলে বুঝতে পারলে তো টেকনিকটা কোথায়, এইখানে এইভাবেই কিন্তু জিনিসগুলোকে মনে রাখতে হয়। তো সায়েন্সটা একটু আমার সাথে তোমরা কথা দিচ্ছি, আমার সাথে যদি সায়েন্সটাকে ফলো আপ করো আমাকে, দেখবে তোমাদের সায়েন্সের জড়তা অনেক কেটে যাবে। আর আমি তো এগুলো তো রেলওয়ে এসেছিলো, এইসব কোশ্চেন কিন্তু রেলওয়ের কোশ্চেন, এবং রেলওয়ে এবং আমি কিছু মডেল সেট, তো সব মিলিয়ে মিশিয়ে আমি কিন্তু সেটগুলো বানাই। তো এরকম না যে আমি নিজের মতো সব কিছু করছি, তা না। রেলের যে আগামী দিনের যেসব কোশ্চেন সেটাকে ফলো আপ করে নিয়ে সেইগুলো দিয়ে কিছু মডেল, তার অনুরূপ কিছু মডেল সেট আমি তোমাদের দিচ্ছি, প্রোভাইড করছি, ফলে একটা পরীক্ষা পারপাস কিন্তু আমাদের সেটগুলো হচ্ছে। নেক্সট কোশ্চেন বলছে 1 মোল অ্যাসিডিক অ্যাসিডে কত অণু অক্সিজেন পরমাণু উপস্থিত থাকে বলেছে। দেখো অক্সিজেন পরমাণু আর অণুর মধ্যে পার্থক্য কী? যদি বলি পরমাণু মানে সিঙ্গেল মৌল, যেমন আমি যদি বলি সোডিয়াম, তাহলে সোডিয়াম কি পরমাণু। যদি বলি অক্সিজেন, তাহলে অক্সিজেন এটা পরমাণু, ক্লিয়ার, অক্সিজেন পরমাণু। কিন্তু আমি যদি বলি O2, তখন কিন্তু অক্সিজেন পরমাণু বলতে পারবে না, তখন কিন্তু অক্সিজেন অণু হবে। এই কারণে সোডিয়ামকে কিন্তু কখনো Na2 তৈরি করা যায় না। কি বললাম, কখনো কিন্তু Na2 এটা তুমি লিখতে পারো না, Na2 তৈরি করা যায় না। এবার কোনো যৌগের মধ্যে Na2 হতে পারে, কিন্তু অরিজিনালি মানে সোডিয়াম নিজে Na2 তৈরি করতে পারে না, তাই সোডিয়াম অণু কখনো বলতে পারবে না, সোডিয়ামকে পরমাণুই বলতে হবে। ক্লিয়ার, যাকে যাকে করা যায় তাকে অণু তুমি বলতে পারো, কিন্তু সোডিয়াম বা হিলিয়াম কখনো কিন্তু He2, এই হিলিয়াম কখনো তৈরি হতে পারে না। হিলিয়াম কিন্তু হিলিয়াম হিসেবেই থাকে, অর্থাৎ He হিসেবেই থাকে, তাই হিলিয়াম সবসময় পরমাণু বলতে পারবে, হিলিয়ামকে কিন্তু কখনো অণু বলতে পারবে না। ক্লিয়ার? তো এগুলো কেন বোঝাচ্ছি, এগুলো বোঝানোর উদ্দেশ্য এটাই, রেল কিন্তু তোমার এরকম টাইপের কোশ্চেন দেয় যে হিলিয়াম অণু নাকি হিলিয়াম পরমাণু নাকি এরকম, তো হিলিয়াম অণু কথাটাই তো হয় না, তো ওটা রাইট অ্যান্সার হবে কি করে? তখন কিন্তু তোমরা কী করবে, অপশান এলিমিনেটও করতে পারবে, জিনিস যত জানবে তত এলিমিনেট করতে পারবে। তো চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এই কোশ্চেনটা তাহলে অ্যাসিডিক অ্যাসিডের সংকেত কি? অ্যাসিডিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3 COOH। তাহলে কটা অক্সিজেন আছে? অক্সিজেন 2টো আছে, তো 2 মোল অক্সিজেন পরমাণু উপস্থিত। নেক্সট কোশ্চেন, বুলেট একটি রাইফেল থেকে ফায়ার করা হলে যদি রাইফেলটি স্বাধীনভাবে প্রতিক্ষিপ্ত হয় তাহলে রাইফেলের গতিশক্তি হবে। ধরো একটা রাইফেল থেকে আমি একটা বুলেট ফায়ার করছি, ক্লিয়ার, একটা রাইফেল থেকে একটা, আমি বন্দুক সেরকম ভালো আঁকতে পারি না, যাই হোক যা বন্দুক হয়েছে, তো এই হচ্ছে রাইফেল, মনে করো এইখানে হাত দিয়ে আমি ফায়ার করছি বুলেট। তো রাইফেলের গতিশক্তি
বলছে বুলেটের চেয়ে বেশি হবে নাকি বুলেটের সমান হবে নাকি শূন্য হবে নাকি বুলেটের চেয়ে কম হবে। দেখো বুলেট তো তীক্ষ্ণ বেগে বেরিয়ে যায়, সেইভাবে রাইফেলকে তুমি যদি ছেড়েও দাও নর্মাল স্বাধীনভাবে বলেছে, এখানে স্বাধীনভাবে বলতে বলেছে এটাই যে রাইফেলটাকে ধরো স্যার নর্মাল ছেড়ে দিয়েছো, আমরা ধরে রাখিনি, তো বুলেট যদি বেরিয়ে যায় তাহলে রাইফেলের গতিশক্তি বেশি হবে না বুলেটের, তো স্বাভাবিকভাবে বুলেটের গতিশক্তি তোমার বেশি হবে, তাই না? তাহলে তোমার বলেছে বুলেটের চেয়ে রাইফেলের গতিশক্তি কী হবে, বুলেটের চেয়ে কম হবে, তো অপশান নাম্বার ডি ইজ আ রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন। আচ্ছা যাই হোক, এই হচ্ছে আমাদের মডেল সেট তোমার 4 কমপ্লিট হলো। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই তোমরা আমাদের পাশে থেকো এবং লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের কেমন লাগছে। যদি কোনো অসুবিধা হয় বা কোনো বিষয় নিয়ে তোমাদের যদি জানার থাকে সেই বিষয়টা তোমরা বলতে পারো, আমরা চেষ্টা করবো সেই বিষয়ের উপর কোনো ভিডিও দিতে। ওকে, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।